নমস্কার। আমি আজ আবার ফেসবুক লাইভে এসেছি। অনেক ছেলের অনেক আবেদন রয়েছে, অনেক জানার ইচ্ছা রয়েছে। তাদের জন্য আমাকে বারংবার আসতে হয়েছে এবং আসতে আমারও খুব ভালো লাগে তাদেরকে আমার এই বাদ্যের কিছু অংশ তাদের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়ে। তো আমি আজকে যে বিষয়গুলো আগের দিন অনেক কিছু অ্যান্সার আমি দিতে সময় পাইনি, তো আজকে সেগুলো আমি কিছু কিছু দেব। আমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি দেব, তবে প্রথমে একটা গান লোফা তালের ওপরে আমাদের অনির্বাণ সরকার সে শুনতে চেয়েছে যে একদম প্রাথমিক পর্বে আমরা যে তাল কীর্তনে সেই তালটা ছোট করে একটু যদি আপনি শোনান, তো আমি সেই জন্য প্রথম একটু লোফা তালটার সঙ্গে এটা খুব সাধারণভাবে যে বাজনাগুলো বাজানো হয় সেটা আমি শুরু করছি, তারপরে আমরা প্রশ্নের অ্যান্সারে আসছি। হ্যাঁ, তো লোফা তাল আমরা এর আগে বলেছি, লোফা তাল মধ্য গতিতে 12 মাত্রা, ছোট গতিতে 6 মাত্রা আর বড় গতিতে 24 মাত্রা। তো এখন যেটা হচ্ছে সেটা মধ্য গতিতে গাওয়া হচ্ছে এবং এই সঙ্গে একটা কথা, যে ছোট গতির যে ছোট লোফা এর সঙ্গে অনেক তাল 12 মাত্রা রয়েছে, 12 মাত্রার সঙ্গে ছোট 6 মাত্রার সঙ্গে। তো আমি তার মধ্যে অ্যান্সারে যাব, আমাকে অনেকেই করেছে প্রশ্ন, সেগুলো নিয়ে এখন আমরা একটা গান লোফা তালের ওপরে খুব সিম্পল বাজনা এবং খুব স্বাভাবিক অবস্থায় যেগুলো আমরা শুনে থাকি সেগুলো একটা গান আমার সঙ্গে গাইছে পার্বতী হালদার। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন আর আমাদের সঙ্গে লাইভে থাকুন, খুব ভালো লাগবে। গায়ে কনক মুকুর গাথি, কনক মুকুর গাথি, গায়ে কনক মুকুর গাথি, কনক মুকুর গাথি, শ্যামবিলাসী সুন্দর তনু, শ্যামবিলাসের সুন্দর তনু, সাজাই কতেক ভাতি, সাজাই কতেক ভাতি, কত গরবি করি সাজাইছে, গরবি করে সাজাইছে, সখী গণ সঙ্গে লয়ে, গরবি করে সাজাইছে, সখী গণ সঙ্গে লয়ে, গরবি করে সাজাইছে, সাজাই কতেক ভাতি, সাজাই কতেক ভাতি, নীল বসন রতন ভূষণ, জলদে জামিনী সাজে, চাচর কেশের বিচিত্র সেবিনী, দুলিছে হিয়ার মাঝে, এ তো বেনি নয় যেন খনি দুলিছে, বেনি
যেটা এখন করা হলো সেটা লোফা তাল, এবং মধ্যেখানে একটু ছোট লোফার পার্ট এসেছিল। আমি কি বাজিয়েছি সেটা একটু হিসাব দিই। এই বাজনা কিভাবে আমরা লোফা তালকে ক্লাসিক্যালের ছোট 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 ক্লাসিক্যালের অংশ দিতে পারি। যেমন লোফা তালটা চলছে 12 মাত্রায়, তো আমরা ছোট ছোট অলংকার করলে তার একটা হিসাব আমাদের নির্দিষ্ট করা দরকার। সেই লোফা তালের যে নির্দিষ্টকরণ সেটা আমি কি বাজাচ্ছি এবং গানের ভাব বুঝে ওগুলো পড়ুক। আমরা একটা বাজাই ছন্দভিত্তিক, কি বাজালাম, এটা ছন্দভিত্তিক, খুব সিম্পল জিনিস। এটাকে আমি তোমাদেরকে বলছি না, আমি যেটা বলছি যে এই যে 12 মাত্রার উপরে 6 মাত্রা আমি ঠেকাটা বাজালাম, আর 6 মাত্রা আমি একটা ছোট্ট অলংকার দিলাম। অলংকারটা কি দেখো, শোনো, এইটা এটা কি 1 2 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 3 1, তারপরে 1 2 1 2 3 1 2 1 2 3 1 2, এটা আমি বাজিয়েছি। তাহলে এটা কি হলো, আমরা যদি মনে করি 1 2 1 2 3 1 2 1 2 3 1 2, 12 মাত্রা হলো। আমি ডবলে বাজাচ্ছি 6 মাত্রা। মজার জায়গা হচ্ছে ছন্দটা পাল্টে যাচ্ছে, তার ফলে একটা ভাঁজ হচ্ছে আলাদা, যেটা গানের মধ্যে থেকে একটা আলাদা আস্বাদন আসছে। কেউ যদি মনে করে যে এইটাতেই আমি একটা ঝাঁপ তাল বাজাবো, তাহলে 3 2 3 2 2 ধা মারলেই হয়ে যাবে, ধিন না ধি ধিন না ধিন না ধি ধিন না ধিন না ধা। এবার আমি তবলার বাণী বাজাবো না কখনো, তাহলে কি হবে, ধা থেকে ধা ধিন না ধিন তা কে তা ঝা, ধা থেকে ধা ধিন না ধিন তা কে তা ঝা। কিভাবে আসছে, ধা ধি ধি ধা। এমনই আবার আমরা এই 12টাকে অন্যভাবে যদি আমরা ভাঙি, সেটা কিভাবে হতে পারে, 1 2 3 4 1 2 3 1 2 3 4 5, মানে 7 আর 5 12। তাহলে কি হবে, ধা তেটে ধেটে ধেটে তা তেটে তেটে, ধা তেটে ধেটে ধেটে তা তেটে ধেটে, 12 হয়ে গেল। তাহলে 7 আর 5 12 হলো। তাহলে আমি কিভাবে বাজাচ্ছি, এমন ছোট ছোট কাজ, এগুলোকে ক্লাসিক্যাল স্টাইলে আমার নিজস্ব ভাবনা চিন্তা থেকে এগুলো আমি প্রয়োগ করে থাকি। যেহেতু তোমরা ফেসবুক লাইভে আমার কাছে কিছু শিখবার আশা রাখছো, আমি সেই জন্য তোমাদের জন্য বলছি যে আমরা আমাদের সাবজেক্টকে শাস্ত্রীয় মতে প্রেজেন্টেশনের যখন দায়িত্ব নেব, তার পথটা কেমন, এইটা যে লোফা তালের মধ্যেও আমরা কিভাবে অন্যান্য ছন্দের প্রভাব দিয়ে আমরা সেটাকে আরো সুন্দর করতে পারি। আর অনির্বাণ চেয়েছিল এটা আমি প্রথম বাজাচ্ছি ধি ধি দা দা ধি না তা তেটে তেটে তা খেটা। লোফা তালের ছোট হাতের লওয়া, বড় হাতের লওয়া, ঝা গে দা দা ঘে না তা খো তা তা খেটা। কাটানে যেগুলো বাজাচ্ছি, ধা তেটে তেটে না তেটে তেটে না তেটে তেটে নাকে ধেনে ধেনে, ধা তেটে দা ধেনে নাকে ধেনে ধেনে তা তেটে তা ধেনে নাকে ধেনে ধেনে, ধেনে ধেনে
ধেনে ধেনে ধেনে ধেনে দা ধেনে দা ধেনে 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 তা ধেনে তা ধেনে ধেই তেরে কেটা দাগিনাথ তেই তেই তেরে কেটা তাকিনাথ দা গুরু গুরু 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 মূর্ছা ঝা তেরে কেটা ঝা তেরে কেটা ঝা তেরে কেটা ঝা ঝা तेरे केटा झा तेरे केटा झा तेरे केटा झा 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 तेरे केटा झा तेरे केटा झा तेरे केटा झा 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 এমন ভাবে এই বাজনাগুলো সব বাজানো কখনো মধ্যে মধ্যে দেরি ভাবে যায় আমি লাস্টে একটা কাটান তুলেছি দাদা ধেন্না ধেনে ধেন্না ধেনে ধেন্না ধেনে দা ধেনে দা ধেনে এটা আটের হিসাব দেখালাম দেরি যেহেতু 12 মাত্রা দা ধেনে 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 দা ধেনে দা ধেনে তাহলে 8 হলো তাহলে দেরি হিসাবে আমরা দোলন ছন্দে মাথনটাকে পেলাম যদি এটা দ্বিগুণ হয় তাহলে দা ধেনে ধেনে এক ধেনে ধেনে এক ধেনে ধেনে দা ধেনে তা ধেনে 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 তা ধেনে তা ধেনে তাহলে 12টা দেরি করে গেলে 8 মাত্রা এটা লোপা তালের একটা ছোট করে আমি শোনালাম। অধর দত্ত ছোট 10 তালটির কথা বলেছে। 10 তালটি কৃপা করে দেন। আচ্ছা গুরুজি অধর দত্ত। আচ্ছা অধর দত্ত উনি 10 তালের কথা বলেছে তা 10 তাল কাকে বলে এটা আমাদের আগে জানা দরকার 10 তাল কাকে বলে 10 অর্থাৎ যার 10টা কোষ আছে তাকে আমরা 10 বলি কোথায় কোথায় 14 মাত্রা তালের মধ্যে আমরা 10টা কোষ খুঁজে পাই যে কোনো 10 আমরা প্রমাণ করতে গেলে ছোট গতি নয় বড় গতির নয় আমাদের ঠিক মধ্যগতি ধরে প্রমাণ করতে সুবিধা হয় তাই আমি মধ্যগতিটা বলছি 10 তালের মধ্যগতিতে ছন্দ হচ্ছে 4-4-2-4 অর্থাৎ 1-4-এর মধ্যে 3টে কোষ একটা তালি 2 নম্বর ছন্দে 4 মাত্রায় 3টে কোষ একটা তালি তাহলে 6টা মাত্রা 2টো তালি 3 নম্বর ছন্দে 2টো রয়েছে একটা তালি একটা কোষ তাহলে 7টা কোষ 3টে তালি আর 4 নম্বর ছন্দে রয়েছে 3টে কোষ একটা তালি তাহলে 14 মাত্রা হলো কিন্তু 4টে তালি বাদ দিলে 10টা কোষ পড়ে থাকলো আমি দেখাচ্ছি এটা তালি 1 2 3 4 3টে কোষ এখানেও 3টে কোষ 6টা কোষ এখানে একটা তালি একটা কোষ তাহলে 7টা কোষ তাহলে এখানে 3টে কোষ তাহলে আমি 4টে তালি বাদ দিলে 10টা কোষ পড়ে রইল টোটাল মাত্রা সংখ্যা 14 হলো এটা হচ্ছে 10 এবার 10 আবার বিভিন্ন তারপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে বিরাম 10 বা টানা 10 তার আর এক পাশে রয়েছে কাটা 10 তো 10 বহু প্রকার রয়েছে আমাদের গানে এগুলো চলও আছে তবে আমি এর আগের দিন ছোট 10 গান গেয়ে দেখিয়েছি সেই আগের ক্লাসটা তুমি ফলো করো নিশ্চয়ই তুমি ছোট 10 গানের সঙ্গে বাজনাটা পেয়ে যাবে আমি তোমাকে একবার দেখাচ্ছি যা যে নাক জিনে যা যে নাক জিনে যা গুরু গুরু যা গিনাও তে 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 তা তে নাক থিনি তা তে নাক থিনি তা গুরু গুরু তা তা খি খি এটা ছোট 10 তারপরে অনির্বাণ সরকার লোফা তালে যদি ছোট ছোট তিহাই নিয়ে যদি একটু আলোচনা করেন। আচ্ছা ছোট ছোট তিহাই বলতে 1 2 3 4 5 6 এটা তিহাই তাহলে 1 2
7, 8, 9, 10, 11, 12, 1। ছোট ছোট তিহাই, দেরি ছন্দের তিহাই দেওয়া খুব ভালো লাগে। আর না হলে তোমার 1, 2, 3, 4 তিহাই হয় একটা মাত্রা গিয়ে তারপরের একটা মাত্রা থেকে তিহাই তোলা যায়। আর তিহাই হয় পুরো আবর্তনকে ঘিরে তিহাই হয়, বা দু আবর্তনকে ঘিরে তিহাই হয়। এবার যদি আমরা 12 মাত্রার আবর্তনের তিহাই করি, তাহলে ধা তা তেরে কেটে তা তেরে কেটে ঝা 1, 2, ঝা তেরে কেটে তা তেরে কেটে ঝা। এটা আমরা তিহাইটা পেয়ে থাকি। তো এটা 12 মাত্রা তিহাই। তোমরা দেখো এটা 24 মাত্রা তিহাই। ঝা তেরে কেটা তা তেরে কেটা ঝা 1, 2, ঝা তেরে কেটা তা তেরে কেটা ঝা 1, ঝা তেরে কেটে তা তেরে কেটে ঝা, ঝা তেরে কেটে তা তেরে কেটে ঝা 2, ঝা তেরে কেটে তা তেরে কেটে ঝা। এটা ডবলে মারা যায়। এইরকম দু পর্বে তিহাই মারা যায়। আমরা ধরো ঝা গে দা দা তেরে কেটা গদি কিনে ঝা তেরে কেটা গদি কিনে ঝা তেরে কেটা গদি কিনে ঝা। এটা আমরা কি করলাম 8 মাত্রা তিহাই। তাহলে প্রথম 4 মাত্রা বাজিয়ে দিলাম, দিয়ে 8 মাত্রা তিহাইটা বাজালাম। এইরকম যার যেটা ছন্দতে, যেটা গানের সঙ্গে বা সঙ্গীতের সঙ্গে যখন যেটা ভালো লাগবে সেই পর্ব থেকে তিহাই তুলতে পারলে গানের সঙ্গে বেশি মিশে যায়। তবে তিহাই দু রকম পর্বেই আমরা করে থাকি। এক বেসিক তাল, তার বিভিন্ন মাত্রা থেকে একটা তিহাই ওঠে, আর তার সম টু সম বা দু আবর্তনকে মিলে একটা তিহাই ওঠে। এটা প্রয়োজন মতো সেটিং করে নিলেই বেশি ভালো হয়। তার মধ্যে আমি দুটো দেখিয়েছি, যে 24 মাত্রার একটা তিহাই, দু আবর্তনের একটা তিহাই। তারপরে আমি 4 মাত্রা ঝা গে দা দা তেরে কেটা গদি কিনে ঝা তেরে কেটা গদি কিনে ঝা তেরে কেটা গদি কিনে। এটাও আবার যদি কেউ মনেই করে আমি অন্য মাত্রা থেকে তুলবো, তুলতেই পারে। সজল হাজরা, গড়খামটা আর লোফাতাল কি একই? বাবা আচ্ছা, সজল হাজরা এই এক সেম কোশ্চেন দেবকুমার চক্রবর্তীও করেছিলেন। আচ্ছা দুটোই 12 মাত্রা কিন্তু একই। হ্যাঁ, এর আগেও একজনা করেছিল, আর সজল তুমিও করেছো। গড়খামটা আর লোফা মাত্রা এক হলেও, আমি এর আগে একদিন বলেছিলাম তোমাদের যে মাত্রা এক হলেও ছন্দগুলো যখন বিভাজন হয় তখন আরেকটা একটা তাল নামকরণ হয়। এই ছন্দগুলো সাজানোর ওপরেই কিন্তু তালের পরিচয়টা নির্ভর করছে। গড়খামটা ছন্দ কত কত তোমরা জানো কি? আমি বলে দিচ্ছি। গড়খামটা কিন্তু 1, 2, 12 মাত্রা করে লঘুগুরু হলেও 6 মাত্রা। 6 মাত্রায় এই গড়খামটা তাল, মানে 2 গ্যাপ চলে যায়। প্রথম ধিক তা ধি না ধিক তা ধি না তা নাক ধি না তা নাক ধি না তা নাক ধি। তারপরে আমরা বলটা পাচ্ছি 1, 2 তা নাক না 1, 2 ধিক তা না 1, 2 ধিক তা না ধিক তা না ধিক তা না ধিক তা না ক ধিক তা না। তাহলে এটা গড়খামটা, বা আমরা বাজিয়ে থাকি ধি ধি তা নাক ধি না ধি ধি তা নাক ধি না ধি ধি তা নাক ধি না। এটা আমরা বাজিয়ে থাকি। এটা আমাদের লোপা তালের একই ছন্দ নয়, কিন্তু মাত্রা একই। তো গড়খামটা হচ্ছে একটু স্টাইলটা কি জানো তো? স্টাইলটার প্রথমেই গ্যাপ আছে। 7 মাত্রা, এই 6 মাত্রার তাল, যেমন 7 মাত্রায় রূপকে প্রথম ফাঁক কিন্তু তেওড়ায় প্রথম সম, তেমনি
তেমনি আমাদের এই গড়খামটা তো প্রথম 2 মাত্রা গ্যাপ চলে যাচ্ছে এবং তারপরে 4 মাত্রায় আসছে। এই প্রসঙ্গে আমি আর একটা তাল বলি, যে খয়রা তাল রয়েছে, সেই খয়রা তালটা কি আমাকে একটা ছেলে এর আগের দিন জানতে চেয়েছিল, সেই জানাটা আমার বলা দরকার, কিন্তু সব কথা সব সময় আসে না। তুমি বললে 6 মাত্রায়, যেমন খ্যামটা তাল 6 মাত্রা, লোপা তাল ছোট গতির 6 মাত্রা, আবার এই খয়রা তাল বললেন, এই খয়রা তালটাও আমাকে জিজ্ঞেস করেছিল, খয়রা তালটাও হচ্ছে 6 মাত্রা। খয়রা যে এটা বলা হচ্ছে যে বাংলাদেশের রাজশাহী নট্য পরিবারভুক্ত এই তালটার বৈশিষ্ট্য হচ্ছে 1-2 1-2 1-2 1-2 1-2 1-2, অর্থাৎ একটা তালে দুটো মাত্রা যাচ্ছে, পরের দুটো মাত্রা একটা তালি একটা কালি, পরের দুটো মাত্রা একটা তাল একটা কাল, তার মানে 1-2 1-2 1-2 1-2 1-2 1-2 এইভাবে চলছে। তো খয়রা তাল বা খ্যামটা তাল বা ছোট লোপা তাল এরকম অনেক তাল আছে, যে তালগুলোর মাত্রা সংখ্যা একই, কিন্তু ছন্দগুলো ডিফারেন্স বলে তাদের শুনতে একটু আলাদা বা নামও আলাদা। আবার অনেক সময় বলেছি না যে বাদ্যের প্রকৃতিও আলাদা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের প্রকৃতির একটা ব্যাপার আছে, সেই চলনগুলোকে আমরা প্রকৃতি বলি। সেক্ষেত্রেও মাত্রা এক হলেও বাজনাটা আলাদা হয়েই যায় শুনতে। তারপরে দেখ, মাধব মণ্ডল গুরুজি, এক আবর্তনের 2 গুণ এই লয় সম্পর্কে একটু যদি কিছু বলেন। আচ্ছা, এক এক আবর্তনের মধ্যে 2 গুণ মানে হচ্ছে, দেখো এগুলো আমাদের মাধব মণ্ডল উনি জিজ্ঞাসা করেছে যে গুরুজি এক আবর্তনের মধ্যে 2 গুণ কি জিনিস, এক আবর্তনের মধ্যে 2 গুণ কি জিনিস। তো কীর্তনে সাধারণত আমরা বা যাই না, একবারে বলবো না, সব রকম ভ্যারাইটিস কীর্তনের মধ্যে আছে, তবে যেহেতু কীর্তন আমাদের ভাব সঙ্গীত, সেই ভাবের ব্যাঘাত হবে এমন বাদ্য আমরা ব্যবহার করি না। সেই জন্য বিশেষ লয়কারী দেখাতে গেলে যদি গানের ভাব ব্যাঘাত ঘটে তো সেইটা আমরা করি না, কিন্তু যদি কেউ আমরা করতে চাই করতেই পারি। যেমন আমি তেওর তালে তোমাদের দেখিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, তাহলে এটা ডবল হইলো। এই বাজনাটা ওখানে বাজানোর মতো। আবার যদি তুমি মনে করো যে এক আবর্তনের মধ্যে 2 গুণ লয় বাজাবো, তাহলে ধরো 10 পেরে তাল, যা তা তে তে তা কি গুরু দা গি নে দা গে দা, 1 2 3 4 5 6 7 ডবল, 1 2 3 4 5 6 7 8 1, এটা আমরা দেখাতেই পারি। বা অনেক সময় কি হয়, এক আবর্তনে ধরো 1 2 3 4 5 6 7 8 আমরা এক পর্ব ডবলে বাজিয়ে হাফে শেষ করে আর হাফ তিহাই দিতে পারি, করা যায়, অসুবিধা কিছু নেই। তবে গান বুঝে, সঙ্গতের ক্ষেত্রে গান বুঝে, তুমি যখন একক বাজাবে তুমি অনেক কিছু দেখাতে পারো সঙ্গীতের সৌন্দর্য বজায় রেখে, আর গানের সঙ্গে বাজাতে গেলে যেখানে গানের অসুবিধা না হবে সেই বুঝে তুমি প্রয়োগ করতেই পারো তোমার সাধনার জিনিস। এটা তোমারই ক্রেডিট, তোমাকেই লোকে পারো বলে জানবে। জ্যোতিপ্রকাশ বিশ্বাস,
কীর্তন এবং শ্রীখোলের ঘরানা আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, জ্যোতিপ্রকাশ বিশ্বাস উনি ঘরানা সম্বন্ধে জানতে চেয়েছে। তো ঘরানা প্রসঙ্গে আমি বলছি, ঘরানাটা অ্যাকচুয়ালি কীর্তনের ক্ষেত্রে খুব প্রযোজ্য নয়। ঘরানা এক কথায় ঘরের ঠিকানা, তাকে বলে ঘরানা। তাহলে আমরা কি জানলাম? ঘরানা মানে ঘরের ঠিকানা। একটা ঘরের মধ্যে এক গুরুদেবের অফুরন্ত চিন্তা ভাবনা, পরম্পরা তার শিষ্যবর্গদের মধ্যে যখন বেয়ে চলে, সেটাকে আমরা ঘরানা বলি। এবং সেই ঘরানার উৎকর্ষতা থাকবেই, এবং সেই কম্পোজিশনগুলোই আমরা পরম্পরা বয়ে বেড়াই। কিন্তু শিখ হলে এমনটাই সব ঘরানার বৈশিষ্ট্য নয়। যেমন আমি মনোহর শাহী ঘরানার কথা বলছি। আমাদের খেতড়ি মহোৎসবে শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় অবিভক্ত বাংলার গায়ক, বাদক, সাধক, সন্তদের নিয়ে এক যজ্ঞ করেন। সেই যজ্ঞে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে গায়ক এবং বাদকরা নিমন্ত্রিত হয়। সেখানে গিয়ে এক একটা পরগনা থেকে যখন এক একজন কীর্তনিয়া বা গায়ক বা একদল গায়ক বাদক তারা গিয়ে ওখানে কীর্তন পরিবেশন করে, এই পরিবেশনটার উপরে ভিত্তি করেই সেখানে যার মাতা ছিলেন সভানেত্রী, এবং তিনি নিত্যানন্দ পত্নী। তা নিত্যানন্দ কৃপা ধন্যা, এবং তিনি যখন সেখানে সভানেত্রী পদে অভিষিক্ত হয়, সমস্ত পরগনা থেকে ওই খেতড়িতে এক একটা কীর্তনের মানে উপস্থাপনা করে, এবং তারা এক একটা জায়গা থেকে গেছে এক এক রকমের তাদের গানের রূপ, এবং এই রূপগুলোকে এক একটা পরগনা ভিত্তিক বা ঘরানা বলে আখ্যা দেওয়া হয় খেতড়ি উৎসবে। এবং সেখানে প্রধানত তিনটি ঘরানা আমরা পাই। সেটা হচ্ছে মনোহর শাহী ঘরানা, শ্রীনিবাস আচার্যের নরোত্তম ঠাকুরের গরানাটি ঘরানা, আর শ্যামানন্দ প্রভুর রেনিটি ঘরানা। পরবর্তীকালে আরো দুটো ঘরানা আমরা পাই, সেটা হচ্ছে মন্দারিনী আর ঝাড়খণ্ডী। তাহলে আমরা শিখলের মোট ঘরানা পেলাম 5টি: গরানাটি, মনোহর শাহী, রেনিটি, মন্দারিনী, ঝাড়খণ্ডী। আমি আগে বলেছি যে ঘরানাগুলো যখন একটা ঘরেরই, তখন আমরা ঘরের ঘরানা বলি, কিন্তু শিখল বা কীর্তনের ব্যাপারগুলো একটু স্বতন্ত্র। যেমন একটা গাছ অনেকগুলো শিকড় থেকে রসদ জুগিয়ে একটা মোটা গুঁড়ি তৈরি হয়, সেই গুঁড়ি আবার অনেক ফুল ফল দান করে। তাহলে একটা গাছের মূলে রয়েছে অসংখ্য মূল, আশেপাশে মূল। তেমনি মনোহর শাহী ঘরানা, যে ঘরানাটাকে, যে গুঁড়িটাকে মজবুত করতে অফুরন্ত এইরকম মূল ছিল। যেমন বলা যায় শ্রীখণ্ডে একটা মূল, যে শ্রীখণ্ডে নরহরি সরকার মহাশয় তিনি এই মনোহর শাহী কীর্তনকে সমৃদ্ধ করার একটা পুষ্টিকর মূল, তেমনি পাশেই আবার ময়নাডাল, সেও একটা মহৎ বড় মূল। এইরকম পাশে জাজিগ্রাম,
সব রাঢ় অঞ্চল এবং মুর্শিদাবাদ এবং বীরভূম এবং বর্ধমান, এই যে বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদের পাঁচথপি, সেখানে রামরঞ্জন কুণ্ডু, তিনি সেখানে মানে এই কীর্তনের চর্চাকে সমৃদ্ধ করার জন্য প্রচুর চিন্তা ভাবনা করেন। এই সমস্ত মূল দিয়ে রসদ আস্তে আস্তে কিন্তু মনোহরশাহী বা রাঢ় অঞ্চলের একটা ঘরানা আজ আমরা পেয়েছি। তো সেই কারণে দেখা যাচ্ছে যে কীর্তনের ঘরানাগুলো আস্তে আস্তে সমৃদ্ধ হয়েছে। কিন্তু ঘরানা বলতে আমরা যেরকম দিল্লি ঘরানা, তবলার ক্ষেত্রে আজকারানা ঘরানা বা লখনৌ ঘরানা, বেনারস ঘরানা, মানে সেই ঘরের বৈশিষ্ট্য নিয়েই যারা বাজনা বাজায় তাদের ঘরে আমরা সেই ঘরানার বাদক বলি। কিন্তু আমাদের শিকল বা কীর্তনে এই রকম নয়। আমাদের কীর্তন বা শিকল আস্তে 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 সমৃদ্ধ হয়েছে এবং আজও হচ্ছে। তো কীর্তনের ঘরানা বলতে গেলে কীর্তনের ধারা বলাটা বেশি যুক্তিসঙ্গত, ঘরানাটা একটু কম ব্যবহার করা ভালো। যদিও সব দিক থেকে মিলে একটা ঘরে আমরা ঢুকছি, তথাপি এটা কীর্তন ধারা। যেমন নদী নালা থেকে জল ক্রমশ সমুদ্রে যাচ্ছে, তেমনি আমরা বিভিন্ন প্রান্ত থেকে একটা ধারাতে মিলিত হচ্ছে এবং সেই ধারাটাকে সমৃদ্ধ করছি। আমরা অনেক জায়গা থেকে এসে মিলিত হচ্ছে, এটা আমাদের শিকলের বা কীর্তনের ঘরানার বৈশিষ্ট্য। আর তবলা বা অন্যান্য যন্ত্রের ক্ষেত্রে কি হয়, একটা ঘর থেকে অনেক শিষ্য প্রশিষ্য, এইভাবে আমাদের ঘরানা। আর এই ঘরানার কতগুলো বৈশিষ্ট্য আছে। তাহলে শিকলের ঘরানা 5টা, প্রথম 3টে খেতুরি মহোৎসবে স্বীকৃতি পায়, পরে 2টো। আর এই ঘরানাগুলোর বৈশিষ্ট্য বিচার করলে মনোহরশাহী ঘরানা বীর রসের বাদ্য প্রধান, কারণ তারা রাঢ় অঞ্চলের মানুষ। তাদের মধ্যে মানে সবসময় একটা পরিশ্রান্ত ভাব এই সঙ্গীতের মধ্যে প্রভাব দিয়েছে এবং এর মানে বীর রসের বাজনার প্রভাব বেশি এবং হাত ঘাত প্যাঁচ, হ্যাঁ, এই জিনিসগুলো এই ঘরানায় বেশি। আর মনোহর এই ঘরানাটি ঘরানা, এই ঘরানাটাতে ছোট ছোট অলংকার যুক্ত মানে খুব মেলোডি বাজনার প্রভাব বেশি বলা যায়। মেলোডি মিনস সুরের ব্যাপার, কিন্তু আমাদের বাদ্য ক্ষেত্রে মানে খুবই সংযত বা মুলায়ম করে ছোট ছোট আঙুলের কাজ দিয়ে বাজানো হয়। আর যে আরেকটা ঘরানা রেনিটি ঘরানা, এই ঘরানাগুলো খুব বেশি হাইলাইট হতে পারেনি শেষ পর্যন্ত। সেই কারণে তবে রেনিটি ঘরানার বৈশিষ্ট্য হচ্ছে খুব ছোট ছোট তালের ওপরে গানগুলো গাওয়া হয়, ছোট ছোট তালের ওপরে, বেশ আনন্দদায়ক ছোট ছোট। আবার রাঢ় অঞ্চলের ঘরানা, এবং এই দুটো ঘরানা ছিল, একটা ছিল যেটা আচ্ছা, তো ঘরানা বেশিকে এগুলো আমরা বিচার করি, কিন্তু আমরা সাধারণত মনোহরশাহী আর ঘরানাটি, দুটো ঘরানাকে আমরা বেশি করে পেয়েছি, আর বাকিগুলো খুব একটা বেশি প্রচলিত না। নেটের সমস্যা। পাপ্পু রায় স্যার বড়লোপা তালটা একটু বলবেন। আচ্ছা, পাপ্পু সে জানতে চেয়েছে বড়লোফা তাল। বড়লোফা তাল হচ্ছে 24 মাত্রা, এবং সেটা আমাদের বাণীটা যায় খে টা ঝা আ কি দিত দাত ধি নাক তে 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 খে টা ঝা তা আ গুরু 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 দিত দাত ধি ই
বড় লোপা তাল আমরা লঘু গুরু করে 24 মাত্রা বাজাই। বিশ্বজিৎ দেবনাথ, দোঠুকি তালের কাটান তালটি একটু বাজিয়ে দেখাবেন। আর নেটওয়ার্কের আর সাউন্ডের মনে একটু সমস্যা হচ্ছে, বলে দাও। নেটওয়ার্কে একটু প্রবলেম Sound. হচ্ছে, সাউন্ডের, সেই কারণে কাটা কাটা হচ্ছে। এটা আমাদের এটা যান্ত্রিক কন্ট্রোল। যান্ত্রিক গোলযোগ, Technical. সেটা আমাদের মানতেই হবে। দোঠুকি তালের কাটান আচ্ছা, দুঠুকি তালের কাটা। বিশ্বজিৎ। আচ্ছা, বিশ্বজিৎ বাবু উনি জানতে চেয়েছে যে দুঠুকি তালের কাটান। দুঠুকি তাল আমরা আগে বলেছি, যার দুটো ঠোক তাকে বলা হয় দুঠুকি। কোথায় কোথায় সেই দুটো ঠোক? 1 2 3, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4। ঝা গে দা ঝা আ তা খে টা তা আ তা আ, এটাকে বলি লওয়া বা ঠেকা। এরপরে আমরা কাটানে বাজাই দা তেটে তেটে, দা তেটে তেটে তেটে, তা তেটে তেটে, তা তেটে তেটে তেটে। এরপরে আমরা এই ছন্দের উপরে অন্য বাণী প্রয়োগ করি। ধা ধেনে ধেনে, ধা ধেনে ধেনে ধেনে, তা থেনে থেনে, তা থেনে থেনে থেনে। আর অন্য বাণী ধেনে ধেনে দানা, ধেনে 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 দানা, নিনি নিনি তানা, নিনি 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 তানা। আরো অন্য বাণী লপটন, ত্রকে ধেনে ধেনে, ত্রকে ধেনে ধেনে ধেনে, ত্রকে থেনে থেনে, ত্রকে থেনে থেনে থেনে। এরপর আমরা বাজাই ছক্কা বাদ্য, দা ধেইয়া, দা দা ধেইয়া, তা থেইয়া, তা তা থেইয়া। তারপর আমরা ঘাত বাজাতে পারি, জেনা কেটা, জেনা কেটা, 1 2 3, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4। কত তেটে তেটে, গেগে তেটে, কেটে তাকে, কত তেটে তেটে, ধেরে তেটে, ঘেনে না, কত দি ঘেনে, দাগি তেটে, গদি ঘেনে, কত তেটে তা, কত দি গদি ঘেনে, ধা তেটে তা, কত দি গদি ঘেনে, ধা তেটে তা, কত দি গদি ঘেনে। এরপর আমরা যদি হাত বাজ্য, তাহলে ঘেনে তেরে কেটা, ঘেনে তেরে তেরে কেটা, খেনে তেরে কেটা, খেনে তেরে তেরে কেটা। এরপর আমরা যদি প্যাঁচ বাদ্য বাজাই, ঘেনে নেড়ে ঘেনে নাও তেরে কেটা, ঘেনে নেড়ে ঘেনে নাও, ঘেনে নাও তেরে কেটা, ঘেনে নেড়ে ঘেনে নাও তেরে কেটা, ঘেনে নেড়ে কেটা, ঘেনে নেড়ে ঘেনে তেরে কেটা, ঘেনে নেড়ে ঘেনে নাও তেরে কেটা, ঘেনে নেড়ে কেটা, ঘেনে নেড়ে ঘেনে তেরে কেটা, ঘেনে নাও তেরে কেটা, ঘেনে নেড়ে কেটা, ঘেনে নেড়ে ঘেনে তেরে কেটা। তারপরে আমরা যদি মনে করি যে আমরা মেল বাদ্য বাজাবো, দা গুরু গুরু, দা গুরু গুরু, দা গুরু গুরু গুরু, গুরু 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 গুরু, দা গুরু গুরু, দা গুরু গুরু, দা গুরু গুরু গুরু, গুরু 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 গুরু। তারপর আমরা মূর্ছান দেব, ঘে নে তা কে টা, ঘে নে তা কে টা, ঘে নে ঘে না, তা গুরু গুরু, তা তা, কি গুরু গুরু, ঝা আ ঝা আ। এইভাবে আমি যে বলগুলো বললাম এগুলো অ্যাকচুয়ালি একবার করে বলেছি, কিন্তু বাজানোর সময় এর আশেপাশে দুটো চারটে বিস্তার করে বাজালে আমাদের শুনতেও ভালো লাগে, আর আমরা অনেক সময় ধরে বাজাতে পারি। মাধব মণ্ডল, আমরা সোমতালের কাটানে 28 মাত্রার ঘাত বাজানোর সময় বাজাতে পারি কিনা, বাজাতে হ্যাঁ। পারি কি? হ্যাঁ, আর মাধববাবু বলেছেন যে সমতালে 28 মাত্রার ঘাট বাজানো যায়, নিশ্চয়ই বাজানো যায়। 28 মাত্রার তালে 28 মাত্রার ঘাত বাজানো যায়। এই কারণেই ঘাত শব্দটা কিন্তু আমরা কোথা থেকে কিভাবে পাচ্ছি সেটা আমাদের জানা দরকার। ঘাত মানে আঘাত, ঘাত মানে হচ্ছে আঘাত। আঘাত মিন্স তোমাকে আমি একটা আঘাত করছি, এই আঘাত করাটা থেকে ঘাত কথাটা আসছে অপভ্রংশ হিসাবে। এবার ঘাত কথাটা যখন আমরা বলছি, তার মানে এর মানে বক্তব্যতেই বলে দিচ্ছে যে এটা একটা আঘাতজনিত বাদ্য। তো যেহেতু আমরা যখন ঘাত বলে কোনো কিছু বাজাবো, তখন গানের সঙ্গে ছন্দের সঙ্গে বাদ্য ছন্দ মিলতেই হবে এমনটা নয়। যেমন আমরা গানের ছন্দের বাইরেও আমরা বিভিন্ন তিহাই আমরা তুলি। হ্যাঁ, সোমতালের কাটানে ধরো গুরু গুরু ঝেন তাকে তাতাকে তাতা, গুরু গুরু ঝেন তাকে তাতা তাতা, ঝেন আদা গেদা গেদা, ধেই তাতা কেটে তাকে যদি কিনে ঝাঁক তাতা, ধেই তাতা কেটে তাকে যদি কিনে ঝাঁক তাতা, ধেই তাতা কেটে তাকে যদি কিনে। এখানে আমরা কি করলাম? আমরা কিন্তু ঘাত বাজালাম। কেন ঘাত? ঘাত মানে হচ্ছে একটা
মূল বোলের অংশ আর একটা তার সঙ্গে তিহাই। তাহলে আমরা এটা 28 মাত্রা গুরু যে না তাকে তাতাকে তাতা যে না তাকে তাতাকে তাতা যে না দা গে দা 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 ধেই তাকে দা 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 ধেই দা 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 ধেই। তাহলে এটা কি করলাম, আমরা 12 বাজিয়ে 16 মাত্রা একটা তিহাই দিলাম। বা গুরু যে না তাকে তাতাকে তাতা গুরু যে না তাকে তাতাকে তাতা যে না দা গে দা ধেই তা তা কড়দা গেরগনি যা তাক্রান্তা কড়দা গেরগনি যা তাক্রান্তা কড়দা গেরগনি। এইভাবে ঘাট বাজানোই যায়। 28 মাত্রার অবশ্যই ঘাট বাজানো যায়। তন্ময় সর্দার, গুরুজি শ্রীখোলের 16 বাজনা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, তন্ময় সর্দার, হ্যাঁ বুঝতে পেরেছি। শ্রীখোলের 16 বাজনা সম্পর্কে। শ্রীখোলের 16 বাদ্য বাজানো যেটা খুব বেশি চল নেই, সেই সূত্রে শ্রীখোলের 16 বাজানোটা এখনো পর্যন্ত পাকাপাকি কারোর মধ্যে আসেনি সেই ধারণাটা। কিন্তু আমরা যারা শ্রীখোলটাকে স্বতন্ত্র বাদন রূপে মানুষের কাছে মানে উপস্থাপনা করতে চাইছি, তাদের একটা নির্দিষ্ট পথ নিশ্চয়ই থাকা দরকার। এবং সেই সাজানো রূপটা আমি বলছি। প্রথমে আমরা লওয়া বাজাবো, লওয়া বাজানোর পর লওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট অলংকার এবং ছোট ছোট তিহাই থাকবে। তারপরে এই লওয়াটাকে বলা, এই লওয়াটাতে আমরা খুব বেশি জটিলতা যাই না, শুধু মানে যে সুর বা যে তালে আমরা বাজাবো সেই তাল বা সুরের মধ্যে নিজেকে একটু মিলানো মিশানো। তারপরে আসছি আমরা কাটানে। এই কাটান পর্বে এসে বাদক নানা প্রকারের বাদ্য প্রয়োগ করে, যেমন প্রস্তুতি বাদ্য। হ্যাঁ, প্রস্তুতি মানে বিভিন্ন ঢঙ্গের চলতে গেলে সেটার একটা প্রস্তুতি থাকা দরকার, সেই রকম। তারপরে আমরা আসি পরণ। পরণ মানে প্রস্তুতির পরে একটা সরল বাণী দিয়ে আমরা, যেমন আমরা লওয়া বাজাচ্ছি ঝা তা তে তে তা তি তি তা দে তা ঝা। লওয়ার প্রকার হয় ঝা তা তে তে তা, এটা লওয়ার প্রকার। এইরকম লওয়ার প্রকার। এবার এর সময় ছোট তিহাই যায়। ছোট ছোট তিহাই যায়, বিভিন্ন মাত্রা থেকে তিহাই উঠতে পারে। এরপরে আমরা প্রস্তুতি বাদ্য বাজাই। এর দুটো চারটে বিস্তার বাজাবো। ধরো এরপরে আসি আমরা পরণ বাদ্য। তারপরে আমরা আসি লহর বাদ্য। এটা টুকি বাদ্য, যদি তিস্র যায় তাহলে টুকি বাদ্য যাব, টুকি বাদ্যতে যাব। টুকি বাদ্য যাওয়ার পর আমরা লহরে যাব। এটা লপটন হাত, মানে বড় হাতের প্রয়োগ।
আমরা যাই ছক্কা বাদ্য, দা গে দা দেই দা দেই 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 তাকে তাতেই তাতে দেই দেই দেই। তবে যেহেতু আমরা লহরা বাজাচ্ছি, এই লহরার সময় আমাদের এই কাটানের আঙ্গুলি জায়গাগুলোতে বহু প্রকার বাদ্য বাজানো যায়। সেইগুলো জাতির প্রকারের বাদ্য, বিভিন্ন জাতির প্রয়োগ হয় এখানে, তিস্র চতুস্র মিশ্র খণ্ড সংকীর্ণ, এবং তাছাড়া বিভিন্ন বোলবাণীর প্রয়োগ হয় যাতে মানুষকে, এবং বিভিন্ন ছন্দে তাকে ব্যাখ্যা করে মানুষকে আনন্দ দেওয়া। তারপরে আমরা এখানের পর আমরা যাই মাতনে। আমরা মাতন সবাই জানি, দাদা তেনে তেনে দাদা দিয়া তাতা তেনে তেনে তাতেনে দিয়া। তারপরে এরপর আমরা ঘাত বাজাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের ঘাতের পর আমরা হাত বাজাই, হাতের পর পেঁচ বাজাই, পারলে আমরা প্রবন্ধ বাজাই। তারপরে লাস্টে গিয়ে আমরা তিহাই দিলেই বেশি ভালো হয়, কারণ যেহেতু একক বাদন বা যেহেতু সঙ্গত নয়, স্বাধীন সে বাদক নিজে, তো সেই ক্ষেত্রে বাদকের চমকপ্রদ রূপগুলো বেশি করে হাইলাইট করাটাই বেশি ভালো। আর সঙ্গতের ক্ষেত্রে হলে মূর্ছান অনিবার্য, কিন্তু লহরার ক্ষেত্রে আমরা তিহাই দিলেও আপত্তি থাকার কথা নয়, কারণ সেখানে বাদকের ধারা অনুযায়ী সে যেতেই পারে। কোনো কোনো লোক বলতে পারে যে না মূর্ছান, সেটা সঙ্গতের জন্য ঠিক আছে, কিন্তু ইনস্ট্রুমেন্টাল বা যন্ত্রবাদনের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা থাকাটা আমার মনে হয় না সঠিক। সজল হাজরা, স্যার ত্রিতাল কি শ্রীখোলের তাল? সজল হাজরা জানতে চেয়েছে ত্রিতাল শ্রীখোলের তাল। না বাবা, ত্রিতাল শ্রীখোলের তাল নয়। এগুলো আমাদের মধ্যে মানে কোনো মতেই মানে ব্যবহারযোগ্য নয়, কিন্তু হয়তো আমরা ত্রিতাল বলে জানি। ত্রিতালের সমতুল্য তাল, আমি এর আগের দিন বলেছিলাম, জলকে আমরা বাংলা ভাষায় জল বলি, হিন্দি ভাষায় পানি বলে, ইংরাজি ভাষায় ওয়াটার বলে। তেমনি ধরো তিন তালটাকে তবলার পরিভাষাতে তারা ত্রিতাল বলছে বা তিন তাল বলছে। ঠিক আমাদের শিকলের পরিভাষায় দেখতে হবে ওই সমতুল্য তালকে আমরা কি বলছি। ওই সমতুল্য তালকে আমরা বলি দাসপেরে তাল। আর এগুলো আবার যদি পাখোয়াজে বাজায় সেটাও হয় না। তাহলে আমরা জানবো আমাদের পরিভাষায় ওই সম পরিমাপের একই ছন্দের তালকে কি বলা হয়, তাহলে আমরা আর পরের কথায় এত বেশি কান দেব না। আর এগুলো হচ্ছে শিক্ষার নিদর্শন। সঠিক লোকের কাছে তোমরা যদি এই শিক্ষা পাও, তবেই তোমরা কনফিডেন্সলি এই জিনিসগুলোকে মানে শক্তভাবে বলতে পারবে। আজকে যে কারণে আমি বসেছি তোমাদের এইগুলোকে সমাধান করার জন্য, তোমাদের মনে একটু মানে শিক্ষার বল যোগানোর জন্য। সজল হাজরাই কোশ্চেন করেছেন যে স্যার লোপা তালের মধ্যগতির বলটা আর একবার যদি বলেন, এটা রিপিট করে দাও। সজল ও মধ্যগতির লোপাতালের যে বলটি আমাদের শিকলে, আমি দু প্রকার লোয়া দেখাচ্ছি। বলটা বড় হাতে যেটা বাজানো হয়, ঝা গে যা যা ঘে না তা ক তা তা খে টা, ঝা গে। এখানে একটা জিনিস আছে, এটা আরো ব্যাখ্যা। এটা পুরানো দিনে লোকেদের কাছে আমরা যে ঠেকাটা পেয়েছি, ঝা গে যা যা ঘে না তা কো তা তা খে টা। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা আমরা যদি খুব সূক্ষ্মভাবে বিচার করি, তাহলে যা কথাটা এখন আমার ক্ষেত্রে বলাটাতে একটু অসুবিধা হচ্ছে। যেটা হচ্ছে যা মানে হচ্ছে আমরা ঝাঁকে যদি 100% ওয়েট ভাবি বা পূর্ণ শব্দ ভাবি, তাহলে সেটা যা হচ্ছে 75, মানে 75% ওজনের। আর
দা হচ্ছে 50% ওজনের। তো আমরা যদি বলবানিগুলো ঝা গে যা বলি, যা মানে হচ্ছে 75, তাহলে 1 2 3, 3-এ যদি 75 পড়ে তাহলে অসুবিধাটা কোথায়? বাজনার সঠিক প্রেসার আমাদের লোয়ার মধ্যে ঢুকলে সেই লোয়াটাকে একটু হার্ডি করে দেয়। তো যখন মাইক ছাড়া বাজানো হতো তখন যা বললে ঠিক ছিল, কিন্তু এখনকার যা অবস্থা আমাদের মাইক্রোফোন নিয়ে বাজায়, যদি খোলা বাণী বাজাতে হয় সেটা দা বলাই ভালো, কারণ 50 ওয়েটে থাকলে তবে ব্যালেন্সটা ঠিক হয়। সেই জন্য এখনকার খোলা বাজনা যদি তোমরা বাজাও ঠেকা, সেটা বাজাবে ঝা গে দা দা ঘে না, তা ক তা তা খে টা। এরপরে আমরা যখন ছোট হাতের বাজাবো বা আঙ্গুলের ঠেকা বাজাবো, ধি ধি দা দা ধে না, তা ক তা তা খে টা। এইভাবে আমরা যাব। যখন আমরা কীর্তনের দলে বাজাচ্ছি, গানের সঙ্গে বাজাচ্ছি, তখনকার পরিবেশনের একটা দায়িত্ব থাকে। সেই সময়তে আমরা কিন্তু পুরো এই সাদা লওয়াটা বাজাই না, কিন্তু এই সাদা লওয়াটাকে তুমি যদি আয়ত্ত করো তাহলে তার মধ্যে মধ্যে তুমি যে বাণীগুলো ঢুকাচ্ছ এগুলোকে বলা হয় ইম্প্রোভাইজ বা অনুপ্রবেশ। সেটা তুমি লয় আর তোমার কতটা হাত আছে তৈরি, আর ওই সময়ের মধ্যে তুমি ওই লয়ে কোন বাণীটা দিতে পারো, শুনতে ভালো লাগে, তার উপরেই নির্ভর করে। দেবব্রত বিশ্বাস, স্যার তিহাই আর মুচ্ছান কি এক? দেবব্রত বিশ্বাস উনি জানতে চেয়েছেন তিহাই আর মূর্ছান। তিহাইও সমাপ্তি ঘোষণা করে, মূর্ছানও সমাপ্তি ঘোষণা করে, দুটোই সমাপ্তি ঘোষণার ইঙ্গিত। কিন্তু তিহাই মানে হচ্ছে একই জিনিস 3 বার প্রয়োগ করা, আর মূর্ছান মানে হচ্ছে সাত সঙ্গত, অর্থাৎ সাথে সাথে যাওয়া। গান যেমন যাচ্ছে বাজনা তো তেমন আস্তে 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 গিয়ে মূর্ছা যাওয়া। আর তিহাই হচ্ছে, তিহাই মানে একই জিনিস 3 বার বাজালে কি হয়, যেহেতু কীর্তনে আমরা ভাব প্রধান সঙ্গীতের সঙ্গে বাজাই, সেহেতু তিহাই মানে তিহাইয়ের পাল্লা যেখানে গিয়ে ধা পড়ছে সেখানটা গানের হয়তো একটা দুর্বল জায়গা বা একটা মানে নরম জায়গা, সেখানে ধাটা পড়া মানে গানেকে ব্যথা দেওয়া। তো সেই জন্য সঙ্গতের ক্ষেত্রে তিহাই না দেওয়াই কীর্তনের জন্য ভালো, কিন্তু অন্যান্য সঙ্গীত ধারায় তিহাই চলে। আর মূর্ছান ক্রমশ আস্তে 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 ছন্দ অনুযায়ী গানের সঙ্গে গিয়ে সমেত ভেড়ে, এটাই তফাৎ। সিদ্ধার্থ রায়চৌধুরী, আমার মনে হয় স্যার শ্রীখোলের ঘরানা হলো হরেকৃষ্ণ হালদারের ঘরানা। না, সিদ্ধার্থ রায়চৌধুরী যে কথাটা বলেছে হয়তো তারা একটা জিনিস মনে এসেছে তাই বলেছে, তবে সেটা ঈশ্বর স্বীকৃতি দিলে। আর অফুরন্ত ছেলেদের মধ্যে যদি আমার শিক্ষা ভালো লাগে, আমার শিক্ষা যদি তারা বহন করে ধরে রাখে দীর্ঘদিন, তুমি যে কথাটা বলছো সেটাও একটা ঘরোয়ানার লক্ষণের মধ্যে পড়ে। যখন একটা ঘরোয়ানা মানে একটা লোকের আইডিয়া টপ লেভেলে চলে যায়, তখন সেই আইডিয়াগুলো অন্যদের মধ্যে, তার পরবর্তী উত্তরসূরিদের মধ্যে সেগুলো বই বহন করতে থাকে, এবং এই ধারাটা বেশ কিছুদিন চলার পর তখনই একটা ঘরোয়ানা বলেই স্বীকৃতি পায়। এটা একটা পয়েন্ট, যে একজন গুরুর কিছু বাদ্য লক্ষণ প্রচণ্ড পরিমাণের জনপ্রিয়তা অর্জন করার পরে সেগুলো পরবর্তীকালে তার শিষ্যদের মধ্যে ধারাবাহিকভাবে চলতে থাকে, তখনই সেটা ঘরানার
আখ্যা পায়। সেক্ষেত্রে তোমার প্রশ্নের অ্যান্সার কিছুটা হলেও প্রাসঙ্গিকতা আছে, তবে সেটা ঈশ্বর আর তোমরা মধ্যেখানে আমি নিমিত্ত, ঈশ্বর করালে তোমাদের মধ্যে দিয়ে সেটাই বাস্তবে হয়তো রূপ নিতে পারে। সুদাম মণ্ডল, জামালি কত মাত্রা ঠেকা ও তালি মারবেন? আচ্ছা, সুদাম মণ্ডল, উনি এর আগের দিন আমাকে একটা জিজ্ঞাসা করেছিলেন অনাঘাত, আর আজকে জিজ্ঞাসা করেছে জামালি। আমি খুব খুশি হচ্ছি সুদাম, তোমরা সময় দিয়ে আমার এই শিক্ষা বহন করার দায়িত্ব নিচ্ছ। এর চেয়ে বড় তোমাদের কাছ থেকে আমার আর পাওয়ার কিছু নেই। হয়তো আমার দেয়া হয়তো তোমাদের কাছে কতটুকু মূল্যবান আমি জানি না, তবে আমার দেয়ার মধ্যে একটা সুদাম, আমি সবাইকে, আমি আমি ক্লাস নেওয়া বা না নেওয়া বড় কথা নয়, আমি শিক্ষক হিসাবে যখন তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আমি একটা নিবেদন সবার কাছে করব, যে হচ্ছে আজকের জানাটা আমাদের খুব সৌভাগ্যের হয়েছে সুদাম। এক সময়ে তোমরা শুনেছ যে আমি গুরুমার গহনা বন্ধক রেখে দিয়ে আমি শিকল শিখতে গেছি। এমনও দিন গেছে যে আমি শিখতে পাইনি পয়সার অভাবে, আমি ফিরে বাড়ি চলে এসেছি। কিন্তু সব হিসাব ঈশ্বর রেখেছিলেন বলেই তিনি আমাকে কৃপা করে এই বিদ্যা দান করেছে। তো আমি চাই এই সমস্ত বাধাগুলোকে সমস্ত তুচ্ছ করে তোমার আমার মধ্যে, আমরা গুরু শিষ্যের মধ্যে একাত্ম হয়ে আমাদের এই সম্বল রক্ষা করি। আর আমি একটা জিনিস তোমাদের ঘরে সবাইকে বলবো, তোমরা যে যা প্রশ্ন করছো সব করো, সব প্রশ্নের অ্যান্সার আমি দেবো, কিন্তু একটা নিবেদন, কেউ যেন এই শিক্ষার অপপ্রয়োগ করো না। অপপ্রয়োগ মিন্স অনেকজনা অনেক খুঁটিনাটি প্রশ্ন করছে, জানছে, খুব ভালো জিনিস, কিন্তু হয়তো কেউ জানে না, তাকে তুমি গিয়ে অনাথায় এই প্রশ্ন করে এটা জানো, ওটা জানো, এটা জানো, এটা জানো, হ্যাঁ, এই ভাবটা যেন না আসে। তুমি হয়তো ভাগ্য করে জেনেছো, আমার মনে হয় আর একজনা পাশে সে জানে না, তার প্রতি তুমি সদয় হও, তাকে তুমি জানাও, সেও তো তোমার একটা ভাই। তার জানাটা, তার আনন্দটা, তার মুখের হাসিটা কি তোমার আনন্দের নয়? আমরা সবাই মিলে এই আনন্দকে ভাগ করে নিই, এই শিক্ষাকে বহন করি, তাহলে আমরা নিশ্চয়ই আমরা অনেক বড় শিক্ষাকে সবাই মিলে ধরে রাখতে পারব। তো আমার কথা, তুমি বলেছিলে অনাঘাত, অনাঘাত, আমরা এটা খুব প্রচলিত শব্দ, অনাঘাতে, অনাঘাতে মারলাম, অনাঘাতে মারলাম, এই কথাটা থেকে এটা আসছে অনাঘাত। আমার এই এতক্ষণ যে কথাটা বললাম, সেই কথাটার এই কথাটা একই অ্যান্সার। কেমন করে শোনো, এইটা আঘাত আর এইটা ফাঁক, এইটা তাল, এইটা ফাঁক, তাহলে এইটা তালি মারার জায়গা, কিন্তু এইটা তালি মারার জায়গা না। ফাঁক মানে যাকে বলা হয় নৈশব্দ ক্রিয়া, যেখানে শব্দ হবে না। তাহলে আমি এইখানে শব্দের জায়গা, এই জায়গা শব্দ মারতে পারি, কিন্তু এই জায়গা শব্দ মারার নয়। তাহলে আমি এই জায়গায় যদি মারি শব্দটা, তাহলে সেক্ষেত্রে বলা হয় অনাঘাত, মানে আন জায়গায় আঘাত, তাকে বলা হয় অনাঘাত। যেমন এক দুই, এক 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 এক, তার মানে কি তেট্টে তেট্টে, ধর ধা তেট্টে ধা তেট্টে ধা তেট্টে ধা তেট্টে, ধাকে উড়িয়ে দাও, তেট্টে 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 তেট্টে, মানে তুমি এটা ভাবছো যে আমি যে জায়গাটায় মারার নয়, জোর দেওয়ার নয়, সেই জায়গাটাতেই আমি জোর দিচ্ছি, এটা হচ্ছে অনাঘাত। এক। দুই হচ্ছে তুমি জানতে চেয়েছো জামালি। জামালিটা আমাদের কীর্তনের দলে খুবই প্রচলিত, তবে আস্তে আস্তে উঠে যাচ্ছে।
এই জামালি আর কেউ শিখবো না, কেউ জানবো না, যা হচ্ছে তাই আনন্দের। এখানেই আমরা যেন শিক্ষাকে পরিদৃষ্ট করে দিচ্ছি, কিন্তু শিক্ষা যে সাধনার বিষয়, সেই জন্য আমরা এত ভালোবাসি। আর তুমিও ভালোবাসো বলেই বলছো। দেখো, জামালি, জামালি হচ্ছে 14 মাত্রা, যার ছন্দ মধ্যগতি 4-4-2-4, মানে 10 কুশির জমাটে। এর আগের দিন একটা কথা বলেছিল, মাথর তাল। এই মাথর তালটাই হচ্ছে এই জামালির ভিত বাদ্য। এই মাথটের ওপরেই জামালিটা হয়। জামালি আমরা যেটা, যে গৌরচন্দ্রিকা হয়, গৌরচন্দ্রিকার শেষে যে লাইনটা পদকর্তার নাম উল্লেখ থাকে, সেই লাইনটাকে একটা 14 মাত্রার 4-4-2-4 ছন্দে আমরা গাই। এবং সবচেয়ে বড় কথা, বাদককে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, সেই জায়গাটাকে আমরা জামালি বলি। তা আমি ধরো গানটা কেমন যায়, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে বাসুদেব ঘো। তাহলে এটা হচ্ছে জামালির গান, হ্যাঁ, 14 মাত্রা। এইবার আমরা যেটা বাজাচ্ছি, বাসুদেব ঘোষে কহে পার্বতী গাইছে জামালি। তো জামালির মধ্যে আমি দুটো একটা ঘাট তোমাদের শোনাই। এই ঘাটের অনেক ধারা, জামালিও হয় দু ধরনের, তবে এটা আমি গাই, তারপর একটা আমি আবার শোনাবো। করো। বাসুদেব তাহলে এই যে ঘাটগুলো বাজানো হলো, এটা বিভিন্ন ধরনের ঘাট। এটাকে হাতের ঘাট বলা হয়, এটাকে বলা হাত ঘাট। কেন? হাতের বলবানি দিয়ে আমরা এই ঘাটটাকে তৈরি করেছি। দাদা দাগি যা যা ঝেনে তাকে ঝা দাদা দাগি তা তা তেনে তাকে তা ঝা তা তাহলে এইরকম আমরা ঘাটগুলো বাজাই। আবার একটা আমি আগে বাজিয়েছি, একে বলে সাত সঙ্গত ঘাট, মানে গানটার সঙ্গে সঙ্গে চলে যায়। ঝা দাগি ত্রেকড়ে জেনে দাগি নাগি ত্রেকড়ে জেনে দাগি ত্রেকড়ে জেনে দাগি ত্রেকড়ে জেনে তা তা কেটে তেটে কেটা দাগে নেতা কেটা ঝা নেতা কেটা ঝা নেতা কেটা। আবার এর মধ্যে অনেক প্রকারের ঘাট আছে, যেমন প্রশ্ন উত্তর ঘাট আছে,
এর আগের দিন আমি ওই দাসপেরেতে একবার দেখিয়েছিলাম, এটা ফলো করো, যে প্রশ্ন উত্তর ঘাট, মানে যে বাণী থেকে ঘাটটা শেষ করছে ঠিক সেই বাণী থেকে আরেকজন বাদক ঘাট তুলছে। এখন আর এগুলো চল নাই। কিন্তু আমরা একসময় যখন আমরা বাজিয়েছি গুরুদেরকে মানে খুশি করার জন্য, আমাদের শিক্ষার সেই মাধুর্য বোঝানোর জন্য প্রশ্ন উত্তর ঘাট, মানে উনি যে জায়গায় ধরো একটা ঘাট চলছে, ধক্কা ধাকিটি গ্রেদেন তাকিটি ত্রাকিটি তুন না 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 ঝঙ্কিত জন 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 তার্তি ধন্য ত্রিধন্য জন 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 যা জন জন গ্রেদেন তাকিটি যা গ্রেদেন তাকিটি যা গ্রেদেন তাকেটা। এবার এই ছন্দ এই জায়গা গ্রেন ধাকেটে ধাগেতে টেকেটা ক্রাং ধাকেটে ধাগেতে টেকেটা ধাগেতে টেকে গেতে টেকে গেতে ধীরে 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 ধাত্রিকে তিনটা তেরে 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 তাত্রিকে তিনটা ধাত্রিকে তিনটা যা যাত্রিকে তিন না যা যাত্রিকে তিন না। তাহলে দেখা যাচ্ছে যে গ্রেধেনে আমরা বাজনাটা শেষ করলাম, ঠিক গ্রেধেন থেকে আবার একটা উঠলো, বা আবার একটা ক্রানে শেষ করলাম, ক্রান থেকে আর একটা বাজনা উঠলো। এইরকম মানে যেখানে যে বাণী দিয়ে বাজনা শেষ করা হয় ঠিক সেখানে থেকে সেই বাণী দিয়ে আবার একটা বাজনা ওঠে। এই বাজনাগুলো আমাদের প্রশ্ন উত্তরের বাজনা ছিল, এই একটা টপিক ছিল। তারপরে আরেকটা টপিক আমরা যেগুলো সাতসঙ্গত স্টাইল, আবার একটা ধরন আছে আমাদের, যেমন দ্বিপল্লী ত্রিপল্লী চৌপল্লী। আমার একটা নিজস্ব কম্পোজিশন আছে, বহু কষ্ট করে এই কম্পোজিশনটা আমি ভেবেছিলাম। কেন ভেবেছিলাম তার একটা ছোট কারণ বলি। আমরা যখন বড় বড় আসরে গিয়ে বাজাই তখন যারা তবলাবাদক তারা যেটা চায় সেই চাওয়াটার আমরা পরিতৃপ্তি ঘটাতে পারবো না হয়তো, কিন্তু আমার একটা মনে মনে ছিল যে আমরা যে জায়গায় এসেছি কিছু যদি আমরা ডিপোজিট ফান্ড না বাড়াই তাহলে আমাদের ক্যাপিটাল খুব কম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বহু চিন্তা ভাবনা করে এই বলগুলো আমি গঠন করেছিলাম। একটা শোনো যে গানের সঙ্গে কিভাবে মিলেমিশে মিলেমিশে যাচ্ছে। এটা দ্বিপল্লী, দ্বিপারা, দ্বিপারা, দ্বি মানে দুই, পারা মানে স্তর, পুর বা পারা, পারা মানে স্তর। তাহলে এটা আমরা বলছি যে দ্বিপারা, তাহলে এক একটা দুটো করে স্তর আছে। ধো কেটা ধৈয়া কেটা দাগিতা, ধো কেটা ধৈয়া কেটা দাগিতা, কেটে নেটে তেটে তেটে তো দিকে দিকে দিয়ে দে ত্রেগে ধৈয়া তিনে দিনে তাউটি তাউটি তো তা 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 তেটে তেটে কেটে দাগিতা কেটে দাগিতা কেটা কেটে কেনা। তাহলে দেখো এগুলোকে বলা হচ্ছে দ্বিপল্লী। এটা আমার একটা বহু চিন্তা ভাবনা, আমি বহু রাত দিন ভেবে ভেবে কীর্তনের যে জামালিটা রয়েছে তার সঙ্গে মানে একদম ঢলাঢলি করে যাবে এমন কিছু বাদ্য আমি দ্বিপল্লীর মধ্যে প্রকাশ করব। তা আমি আজকে পার্বতী গাইছি একবার বাজাই অনেক দিন পর, এই জামালিটাই ধরো অনেক দিন পর, মানে 20 বছর পর আমি আবার এই বাজনাটা বাজাচ্ছি। হ্যাঁ খুব মজার জিনিস, ভালো লাগে। এরকম অনেক ঘাট আছে। শ্রীনাথ কাঞ্জি গুরুজি বিরাম দশকুশি তান্ত্রিক একটু আচ্ছা জামালির আর একটা, এটা একটা আছে মূর্ছান আমরা বাজাই, ওই 14 মাত্রার যে একটা মূর্ছান আছে। আর বাপি বিশ্বাস স্যার হাতকে পরিষ্কার করতে গেলে কি বাজনা দরকার?
বাপি বিশ্বাস জানতে চেয়েছে হাতকে পরিষ্কার করতে গেলে সরল বাজনা খুব স্বাভাবিকভাবে যতটা তোমার সাধ্যের মধ্যে লয় পরিষ্কার করতে পারবে ততটা স্পিডে যাবে, বেশি তাড়াতাড়ি আর হাত পা খিচ লাগিয়ে বাজাবে না, কখনো কোনোটাই না, স্বাচ্ছন্দ্যে থাকবে। আস্তে 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 দেখবে হাত একটা সরল বাজনা। ধরো আমি কিছুই জানি না, আমি কি বাজাচ্ছি, তাকো 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 তাকো, এটাই যদি আমি বাজাই, এইভাবে করতে করতে হাত পরিষ্কার হয়ে যাবে। তাহলে কি হবে, আমার হাতের এই প্রেশারটা বেড়ে গেল, আমি এই বাজনার মধ্যে প্রয়োগ করতে পারবো। আবার অন্য একটা স্টাইল, অন্য একটা জায়গাকে ধরবো, সেইটা তেরে 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 শুধু এটাই বাজাবো, এটাই বাজাবো। আবার হয়তো আমার একটা এলো যে বাঁটা বাজাবো, এইভাবে করে করে আমার একটাই কথা, সরল জিনিস খুব স্বাভাবিক, কোনো জায়গায় টান না পড়বে, খিচ না ধরবে, এই রকম মানে খুব সুস্থ মস্তিষ্কে আনন্দ করে তুমি প্র্যাকটিস করো, তাহলেই তোমার হাত পরিষ্কার হবে। আর একবার বাজিয়ে আমার পরিষ্কার হলো না এইরকম ভাবনা নয়, তুমি একটা বাস্তবে বুদ্ধি রাখো, যেটাতে তুমি একটা বাসনকে যদি তুমি বারবার নেটের খুব প্রবলেম হচ্ছে তো। আচ্ছা সিদ্ধার্থ রায়চৌধুরী ঘেনে তেরে কেটে এই চতুস্র জাতির হাত পাতের বিস্তার সম্পর্কে। আচ্ছা, সিদ্ধার্থ রায়চৌধুরী ঘেনেতে রেখেটা বাণীর দ্বারা চতুস্র জাতির একটা হাত পাতের বিস্তার, ওটা রয়েছে, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, তেরে খেটা, এরকম একটা বোল আমার, এটা আমার নিজের কম্পোজিশন, যে বোলটাকে আমি চতুস্র জাতিতে যদি আমি গঠন করতে চাই তাহলে কি আসছে, ঘেনে তেরে তেরে খেটা 4 হলো, ঘেনে তেরে তেরে খেটা 8 হলো। এইবার কি করছি, 3 3 নিচ্ছি, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, তেরে খেটা। তাহলে বাজনার গঠন প্রণালীতে রইল 4 4 3 3 2। আমি আবার বাজনাটা বাজাই, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, তেরে খেটা। লঘু, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা। এবারে ন্যাচুরেট লয়, এর একটা বিস্তার, এটা বিস্তার। এটা কি গেলাম, বাজনাটা কি, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, তেরে খেটা। তার মানে 7 7 14 আর 2। আবার যদি আমি এটা আসি, যখন বাজনাটা বাজাচ্ছি তখন হয়ে যাচ্ছে 3.5 3.5 7 আর 1 8। আবার যদি আমি এটাকে আড়াই করে যাই তাহলে ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, ঘেনে তেরে খেটা, তাকে তেরে খেটা, খেনে তেরে খেটা, খেনে তেরে খেটা, খেনে তেরে খেটা, তাকে তেরে খেটা। তাহলে আড়াই করে যদি আমি যেতে চাই তাহলে কি হচ্ছে, আড়াই আড়াই 5 আর 3 8, এটা যাচ্ছে। একবার বলুন, যদি আমরা নাগমার সঙ্গে যাই তাহলে কেমন লাগবে সেটা একটু শোনো।
জিনিসটা চোখের আলো উনি বলছেন গুরুজি ফিঙ্গারিং ঠিক দেখতে পাচ্ছেন আচ্ছা। ফিঙ্গারিং তো এটা আমাদের তিয়াই হলো। তা এই বাজনাগুলো এইভাবে বাজানো যায় সিদ্ধার্থ। বিশ্বজিৎ দেবনাথ, যতটা বলবো কম বলা হবে। অনেক ভাগ্যের ফলে অমৃতের ভান্ডার পেয়েছি। অমৃত ভান্ডার থেকে যতই অমৃত পান করি না কেন মনে হয় পেট ভরছে না। পরম সৌভাগ্য আমাদের এরকম অমৃতের সন্ধান পেয়েছি। জয় নিতাই, জয় গৌর, জয় গিরিধারী, জয় গুরুজি, জয় গুরুমা, মৃদঙ্গ বিজয়তে, শ্রীকল বিজয়তে। না, আমি পরম ভাগ্যবান। আমার মনে হয় আমি যদি একটাও কোনো ছেলে পাই, তার কাছে আমার মনের সমস্ত মানে হ্যাঁ, দুঃখের জায়গা সরে যায় আর আনন্দে পূর্ণ হয়ে যায়। আমি অনেক কিছু নয়, আপনাদের মতো একজনও যদি আমি উৎসাহদাতা আমার পাশে পাই, তো আমি উৎসাহিত হই এবং আমি ভুলে যাই দিক বিদিক, এবং আপনাদের মতো মানুষের আশীর্বাদই যেন আমাকে আর উপরে উঠায়। তো সেই জন্য আমি নিজেকে কিছু করতে পারলাম না, কিন্তু তাই বলে যদি আমার পরবর্তী জেনারেশন, আমরা তো সবাই আশা রাখি, আমি চাই আমি একতলা করব, আমার ছেলে নিশ্চয়ই দোতলা করবে। আমার যতটুকু আছে আমি তাদের হাতে তুলে দেব, তারা এই সম্পদকে আরো বাড়াবে। এই আশা নিয়ে আমি মৃদঙ্গ শেখাতে খুবই আনন্দ পাই। আমার জীবনের সমস্ত কিছু ভুলে যাই আমি মৃদঙ্গ পেলে। এটা মহাপ্রভুর কৃপা। এইভাবে যেন আপনাদের শুভ আকাঙ্ক্ষায় তিনি আমাকে কৃপা দৃষ্টি রাখে। কাজল দাস, গুরুজি আমি বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশে লীলা কীর্তনে শ্রীখোল বাজাই। আমার মন আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল। আমি আপনার গুরু হিসেবে সবসময় স্মরণ করি। আমি আমার গুরু হিসেবে সবসময় আপনাকে স্মরণ করি। আমি আপনার এই অথম ভক্তের প্রণাম গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আমি মনে করি আমি প্রতীকী, আমি গুরু নই। গুরু বিদ্যাটা কিন্তু আমার মধ্যে দিয়ে বয়ে চলেছে। যেমন ছোট একটা হৃদয়, আমার 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 হৃদয়ে যদি কিছু মণিকাঞ্চন থেকে থাকে, সেটা স্রোতের মতো বয়ে যাচ্ছে, তোমরা সেখান থেকে যে তা যাই হোক, তা আমি গুরু নই, আমি প্রতীক মাত্র। গুরু হচ্ছে আমার বাদ্য। তোমরা আমার বাদ্যকে নাও, আমার বাদ্যকে ভালোবাসো, আমার বাদ্যকে মানে তোমরা শেখো, নিজেরা সেই বাদ্য আস্বাদন করো, মানুষকে আনন্দ দাও। এটাই আমার বড় পাওনা। আমরা গাধা, চিনির বস্তা বয়েই যাই, তো তার স্বাদ হয়তো কিছুই বুঝতে পারি না,
তার মধ্যে একটু গন্ধ আসে, সেই গন্ধতেই আমরা যেন সেই মৃগনাভি যেমন হরিণের পেটে থাকে, কিন্তু সে হরিণ দেশ দেশান্তর খুঁজে বেড়ায়, স্বাদ কিছুই পায় না। তো বাদ্যের মধ্যে কি স্বাদ আছে সেটা হয়তো আমরা তত জানি না, কিন্তু বাদ্যকে ভালোবাসি। বাদ্যের গন্ধতে আমরা যেখানে সেখানে ছুটে যাই, তুমিও একজন সেই রকম। হ্যাঁ, তো যাই হোক, তুমি বাদ্যকে ফলো করো, আমার সঙ্গে যোগাযোগ রাখো, আমি তোমাদের পাশে আছি। আমাকে মানো না মানো, ভালো খোল বাজাও, শিকল বাজাও, মৃদঙ্গ বাজাও, মানুষ আনন্দ পাক, এটাই মনে হয় মহাপ্রভুর বড় সেবা। বীরেন ঘোষ স্যার, দরজাটা খুলে দিন, এসব দেখে আর লাইভ দেখতে মন চাইছে না। না, হ্যাঁ দাদা, তো আজকে সত্যি খুব একটু গরম, আর আমার বারবার নেটেরও ডিস্টার্ব আছে। হ্যাঁ, নেটের ম্যাম হালদার বলছে যে গুরুজি ছোট 10 কোষি তালের লহরা বল আচ্ছা। বাজিয়ে দেখাবেন। মা মালদার আমাকে এর আগেও কয়েকটি প্রশ্ন করেছিল, ম্যাম তোমার হালদার। প্রশ্ন কটা আমার বলা ছিল। তো আহ, মা মালদার যেটা বলেছে, এখন যেটা এখন ছোট যেটা 10 কোষির লহরা ঠিক আছে। ও, আর এর আগে তুমি আরো দুটো প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলে, সে দুটো আমি বলে দিই, তারপর আমি ছোটটা একটু বাজাবো। ও জানতে চেয়েছিল যে সোম তালের মূর্ছানটা একবার যদি আপনি শোনান, তা আমি শোনাচ্ছি। গুরু গুরু জেন নাতাকে তাতাকে তাতা, 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 দে নাক নাতেন তে নাক নাতেন, দে না তা তে না তাতা কি ঝা তিনি কি টি তা। এটা 28 মাত্রার মূর্ছান। আমি গানের সঙ্গে একবার কেমন ভাবে যাচ্ছে সেটা আমি দেখি। এটা তুমি জানতে চেয়েছিলে মাম, যে সমতালের মূর্ছানটা একবার জানতে, সেটা আমি দেখিয়ে দিলাম। আর তুমি আরেকটা জিনিস জানতে চেয়েছিলে যে বড় দাস পেরে তাল, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। বড় দাস পেরে তাল 16 মাত্রা, বলটা হচ্ছে ধি ধি দা, ও ধি ধি দা, ধি ধি দা ধি, ধি ধি দা ধি নে তা খে টা তা, তা তা খে টা তা তা, খি খি গুরু 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 ধি। এইটা বড় দাসপেরের ঠেকা। আমি 16 মাত্রা, অর্থাৎ দুটো ছন্দ আছে বড় দাসপেরের। ছোট গতিতে 2-2-4 চঞ্চপুট, মধ্য গতিতে 4-4-8 দাসপেরে, আর বড় গতিতে 8-8-16 বড় গতির দাসপেরে। তো সেটা আমি একবার শোনাচ্ছি গানের সঙ্গে। আচ্ছা ঠিক আছে। মুই তো আগে জানো না, আগে জানো না, আগে জানো না, আগে জানি মা নেই মা জানিলে চলে, দামে না ওই আদন্দে চলে, তুই তো আগে জানো না, আগে জানো না, আগে জানো না,
শাস্ত্রের বোলটা নিশ্চয়ই বুঝেছো, তবু আমি আর একবার বলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। বুঝতে পেরেছো? যদি মনে হয় তাহলে আরো একবার আমি দেখাতে পারি। আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, অনেক কোয়েশ্চেন আছে, বাট অনেক সময় হয়ে গেছে, আজকে 1.5 ঘন্টার উপর হয়ে গেছে, নেটেরও সমস্যা হচ্ছে আজকে তো শেষ। তা একটা ছোট 10 কুশির বললে তো আমি ছোট 10 কুশি। ছোট দশকুশি আছে, বিরাম দশকুশি এবং পাড়াগত মাধব মণ্ডল জানতে চেয়েছে, পাড়াগত অনেক কিছু। আমি একটা করব ছোট 10 কুশি দিয়ে, হ্যাঁ। আজকে করেছি। নেটওয়ার্কে আর ছোটদের জন্য, বাচ্চাদের জন্য আমাকে অনেকেই বলে, তো আমি তাদের জন্য একটা কথা বলবো, কারণ তারা মানে আরো আমার বেশি করে ধরে রাখার উত্তরসূরি, তাদের আমি ধা তে টে আগের দিন শিখিয়েছিলাম, ধা তে টে। আর আজকে যেটা আমি শেখাচ্ছি ধা ধেনে। আমি যেটা বলছি ধা আর ধেনে দুটো বাজনা শিখবে, তাতেই যেমন অ আ শিখে আমরা সারা পৃথিবীর যত কিছু আছে সব লিখতে পারি, তেমন ধা আর ধেনে যদি আমরা শিখে যাই তাহলে সমস্ত তালের সঙ্গে আমরা বাজাতে পারবো। কেমন করে সেটা আগে আমরা সেই পদ্ধতিটা আমরা একটু শিখি। ধা ধে নে, তাহলে আমাদের কটা অক্ষর? ধা ধে নে, 3টে অক্ষর। কিন্তু 3টে অক্ষর দিয়ে তো আমরা সব কাজ চালাতে পারবো না। আচ্ছা, তো সেটা আমরা পারবো না, তো আমরা কি করব? ধা আ ধে নে, ধা একটা পূর্ণ শব্দ, সেই পূর্ণ শব্দকে একটু আমরা জায়গা ছেড়ে দিই, তাহলে আমরা পাচ্ছি 4টে অক্ষর, ধা আ ধে নে। এই ধা আ ধে নেটাকে যদি আমরা বাজাই, কেমন ভাবে বাজবে? ধা, ডান হাতে শুধু না, শূন্য, 3 আঙুল শূন্য, শুধু এই আঙুলটা কানিতে বাজবে না। এই নায়ের সঙ্গে বাঁ হাতে ঘ, এই ঘ, তাহলে এই দুটো একসঙ্গে গেলে না আর ঘ গেলে ধা, তাহলে ধা কিভাবে হচ্ছে? না আর ঘ, ধা। আর একটা জিনিস, ধে, ধে হচ্ছে ডান হাতে তে, হালকা দাবের মধ্যভাগে চাপা, আর বাঁ হাতে ঘি, বাঁ হাতে ঘষা, অর্থাৎ বাঁ হাতটা বুড়ো আঙুলটা এমন রেখে অনামিকা মধ্যমা এই দুটো এদিকে আঘাত করেই সঙ্গে সঙ্গে নিচের দিকে নামিয়ে দেওয়া। তাহলে এই দুটো একসঙ্গে ধা আর এই দুটো ধে, ধা ধে, আর এদিকে একটা আসছে, এদিকে না, নে, নে, নে। তাহলে আগের দিনে যে আমরা তেটে শিখেছিলাম, তেটে, তাহলে আমরা কি সুবিধা পেলাম? আগের দিনে যে প্র্যাকটিসটা ছিল সেই প্র্যাকটিসটা আছে তেটে, তেটে আর ধা। তাহলে আমরা আগের দিনে শিখেছিলাম ধা আ তে টে, আজকে শিখলাম ধা আ ধে নে। আমাদের নতুন কোনটা? ধে নে, কারণ ধা
আ এইটা আমরা জানতাম। আর আজকে যেটা শিখলাম ধে নে, তাহলে ধে কেমন হলো? তর্জনী গাবের মধ্যে চাপা, বাঁ হাতের ঘ বানি মেরে একটু ঘষা, তাহলে ধে হয়ে গেল। আর বাকি ডান হাতে যেটা 3 আঙুলে ওটা নে বলছি, তাহলে ধে নে। তাহলে আমরা বলটা কি পেলাম? ধা আ ধে নে, ধা আ ধে নে, ধা আ ধে নে। এইবার আমি তোমাদেরকে বললাম আগাম কথা যে এই বাজনাটা শিখে আমি এমনি তালের মধ্যে বাজাবো। যেমন আমরা বাংলার কতগুলো অক্ষর শিখেছি, অ আ ক খ, যা দিয়ে সারা পৃথিবীর সমস্ত কিছুতে আমরা লিখতে পারি, তেমনি এই ধা ধেনেটা আমি সমস্ত তালের মধ্যে বাজাবো, যত রকম তাল আছে। কি করে? ধা আ ধে নে 4টে অক্ষর, তাহলে 1 2 3 4, 1 2 3 4। যদি আমি ডবলে যাই তাহলে ধা ধেনে। আমি বড় করব বলে আমার এইটা দুবার বাজাতে হবে, না হলে ওই ধেনে ধেনেটা দুবার ঘুরিয়ে দেবো। তাহলে বলটা কি দাঁড়াবে? ধা আ ধেনে ধেনে ধেনে, ধা আ ধেনে ধেনে ধেনে। সোজা জিনিস ধেনেটা হয়ে গেল। তাহলে ধা আ এইটুকু এক রইল, ধেনে একবার, ধেনে দুবার, ধেনে 3বার। তাহলে ধেনেটা 3বার বাজালে আমার হয়ে গেল 8টা অক্ষর। এবার আমি ডবলে বাজালে 4 মাত্রা হবে। আবার যদি আমি হাফে বাজাই, যদি আমি এইটাকে লঘু গুরু করে বাজাই, তাহলে আরো 4 মাত্রা হবে। তাহলে 4 আর 4 8 হয়ে যাবে। আমরা কিভাবে শিখলাম? 8 মাত্রায় বাজাতে শিখে গেলাম। কিভাবে? ধা আ ধেনে ধেনে ধেনে। আবার লঘু তা আ ধেনে ধেনে ধেনে। এইবার যখন আমরা 4 মাত্রায় বাজালাম, তাহলে আমরা 6 মাত্রায় কেমন বাজাবো? একটা ধেনে বাদ দিয়ে দেবো। তাহলে 8টার জায়গায় আমরা যদি ধা আ ধেনে ধেনে, 2টো ধেনে বাদ দিয়ে দেবো, তাহলে ধা আ ধেনে ধেনে 6 হলো। তাহলে এটা 2 গুণে বাজালে ধা ধেনে ধেনে তা ধেনে ধেনে। তাহলে আমরা 8 মাত্রার তালে বাজালাম, 6 মাত্রার তালে বাজালাম। এরপরে যদি আমরা মনে করি এটা আরো অন্য তালে বাজাবো, তাহলে তোমরা এক্সপেরিমেন্ট করো, তারপরে আমি আছি, আমাকে তোমরা প্রশ্ন করো। পিছিয়ে যাবে না, বাচ্চাদের জন্য বলছি, তোমরা পিছিয়ে যাবে না। তোমরা পিছুলে আমার সবচেয়ে কষ্ট লাগবে। তোমরা এগিয়ে এসে বলো তোমাদের যেটা অসুবিধা, আমি সেটা তোমাদের কথাটা আগে শুনবো। আজকে নেটের প্রবলেমও দেখা দিচ্ছে। দীপ মুখার্জি স্যার যদি জামালি নিয়ে কিছু আলোচনা করেন, আমি জানতে চাই। আমার জানা নেই, যদি পুরো জিনিসটা জানান গাছ সমেত, নেক্সট ডেতে জামালি নিয়ে একটুখানি বলে দেবেন। হ্যাঁ, সে জামালি আজকে তুমি আর বলেছেন উনি দীপ মুখার্জি যে আর যদি হাতুটি নিয়ে যদি কিছু জানান, হাতুটি নিয়ে আমি একদিন জানাবো। আর একটু আগে তোমার বলার আরেকটু আগে বিষয়টা মূল বল প্রয়োগ সুদাম, কিভাবে বাঁচানো। হ্যাঁ সুদাম জামালিটা জানতে চেয়েছিল, সেটা আমি বাজিয়েছি। তুমি সেটা শোনো, তারপরে যদি অসুবিধা হয় আমি বলবো। জামালির গাছ গানে যে বলটা বাজানো হয়েছে সে বাজনাটা শোনো। যা কি কি যা যা দাঙ্গুর ধেনে দেইয়া, তা ধেনে তাকে তাক তা ধেনে তাকে তাক। এটা গাছ বোল। এই বোলটাকে আমরা কেন্দ্র করে বা এর উপরে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রঙের ঘাত, বিভিন্ন ঢঙের ঘাত আমরা প্রয়োগ করে থাকি। এবং মূর্ছানো আছে, যেটা 14 মূর্ছান। আচ্ছা, তা আমি বুঝতে না পারলে আগের দিন না শোনো, যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমি আবার তোমার সঙ্গে তোমার কথা শুনে আমি তোমাকে আবার বলবো। এখন ছোট দশকুশি একটু ছোট্ট করে বাজিয়ে না ঠিক আছে, একটু ছোট করে বাজিয়ে শুনেই দিচ্ছি।
নমস্কার। আজকে এখানে রাখছি এই কারণে, আজকে নেটের খুব ডিস্টার্ব আছে, সময় আর অনেকটা হয়ে গেছে, 2 সময়টাও ঘন্টার হয়েছে, কাছাকাছি। প্রশ্ন অনেক 2 আছে। ঘন্টার কাছাকাছি। তো আগামী দিনে তোমাদের যা যা জানার ইচ্ছা আমি নিশ্চয়ই যা যা বলবো। কোয়েশ্চেন বাকি থাকে যা যা বাকি আছে সেগুলো সবার কথা আমি বলবো। তোমরা শেখো, জানো, যতটা পারো। এগুলো যদি তোমরা চর্চা করো তোমাদেরই ভালো হবে, তোমরাই মানুষের সামনে আনন্দ দিতে পারবে, নিজেও আনন্দ পাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে এই বিষয়কে, এই মানে এই আনন্দকে বুকে ধরে থাকো। ঈশ্বর তোমাদের পাশে আছে, ঈশ্বর তোমাদের মঙ্গল করবেই করবে। নমস্কার, ধন্যবাদ। নেক্সট কবে আসবো আমরা নিশ্চয়ই বলে দেব। হয়তো একটু টাইমটা লং হচ্ছে, আমি বুঝতে পারছি, আসলে নানা কাজের মধ্যে থাকতে হয়, অনেক মাথার মধ্যে অনেক দায়িত্ব নিয়ে আছে, সেগুলোর জন্য তোমাদের কথা আমাকে বারবার আমার হৃদয়ে নাড়া দেয়। আমি সবসময় মনে হয় যে কবে আবার তোমাদের সঙ্গে, কখন আবার তোমাদের সঙ্গে আসবো, তোমাদের সঙ্গে এইগুলো নিয়ে বসবো, আলোচনা করব। কারণ তোমরাই আমার ভবিষ্যৎ। আমি যতই দূরে সরে যেতে চাই, তোমাদের ডাক আমাকে সবচেয়ে বেশি মানে হ্যাঁ, চঞ্চল করে। তো যাই হোক, তোমাদের জন্য ঈশ্বরের কাছে ভালো শুভকামনা। ভালো থেকো সবাই। নমস্কার।